জবাবদিহি নিশ্চিতে ট্রাম্পের কারাদণ্ড দাবি কলম্বিয়ার প্রেসিডেন্টের। পেট্রোর মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড়। ট্রাম্প যদি নোবেল শান্তি পুরস্কার না পান তাহলে সেটা শুধু তার জন্য নয়, পুরো আমেরিকার জন্য অপমানজনক হবে বলছেন ট্রাম্প। ৬ বছর পর শাটডাউন দেখল যুক্তরাষ্ট্র সরকার, তবে ট্রাম্প একে সুযোগ হিসেবেই দেখছেন। পাকিস্তানের প্রতিরক্ষা খাতে নতুন সফলতা, উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বড় সাফল্য। গাজায় যুদ্ধবিরতি ঘোষণায় বিশ্ব নেতাদের আশাবাদ, মানবতার জন্য শান্তির পথ তৈরি হবে। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো গাজায় চলমান গণহত্যায় সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারাদণ্ড দাবি করেছেন এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে যে কোনো যুদ্ধাপরাধীকে গ্রেফতার করার কথা বলেছেন, যার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও আছেন। তিনি ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন এবং ট্রাম্প প্রশাসনের ভিসা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে জানিয়েছেন তার জন্য ভিসার প্রয়োজন নেই। জাতিসংঘের সামনে বিক্ষোভে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সমালোচনা করার পরই ট্রাম্প প্রশাসন তার ভিসা বাতিল করে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করে এতে পরোক্ষভাবে সহায়তার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারাদণ্ড দাবি করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। আল জাজিরার এক খবরে জানানো হয়, তিনি বলেছেন, যদি ট্রাম্প এভাবে গণহত্যায় মদদ দিতে থাকেন তবে জেলই তার প্রাপ্য। পেট্রো আরও বলেন, রোম স্ট্যাটিউট অনুযায়ী বিশ্বের যে কোনো দেশে যুদ্ধ অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব। এই যুক্তিতে তিনি প্রশ্ন তুলেন, কেন আন্তর্জাতিক আইন প্রয়োগ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হচ্ছে না? কলম্বিয়ার মন্ত্রিসভায় এ বিষয়টি আলোচনায় তুলে পেট্রো জানান, তার সরকার ইসরায়েলের সঙ্গে বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আন্তর্জাতিক আইন সম্মান করার আহ্বান জানিয়ে বলেন, ওয়াশিংটন এখন আর আইনের শাসন মানে না। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের সমালোচনার জেরে পেট্রোর যুক্তরাষ্ট্র ভিসা বাতিল করা হয়। এ বিষয়ের প্রতিক্রিয়ায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, আমার আর যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য ভিসা নেই, তবে এতে কিছু যায় আসে না। আমি কেবল কলম্বিয়ান নই, একজন ইউরোপীয় নাগরিকও। আমি নিজেকে বিশ্বের একজন স্বাধীন মানুষ হিসেবে দেখি। এর আগে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে একটি বিক্ষোভে অংশ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলেন এবং ট্রাম্পের ইসরায়েল নীতির কঠোর সমালোচনা করেন পেট্রো। তার এসব বক্তব্যকে উস্কানিমূলক উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তার ভিসা বাতিল করে। শাহিদা রুবি, মাই টিভি। নোবেল শান্তি পুরস্কার না দিলে তা যুক্তরাষ্ট্রের জন্য অপমানজনক হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেকে বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত নিরসনের নেপথ্য নায়ক দাবি করে বলেন, ওরা পুরস্কার দেয় এমন কাউকে যে কিছুই করেনি। একই সঙ্গে অভিবাসন ও অপরাধকে অভ্যন্তরীণ যুদ্ধ আখ্যা দিয়ে তিনি জানান, কিছু শহরে সামরিক বাহিনী মোতায়েন করা হবে। এ লক্ষ্যে তিনি ইতোমধ্যে কুইক রিঅ্যাকশন ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন। এ সময় তিনি সংবাদ মাধ্যমকেও তীব্র সমালোচনা করে সাংবাদিকদের ঘৃণ্য ব্যক্তি বলেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। The Norwegian Nobel Committee has decided নোবেল পুরস্কার পেতে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নোবেল কমিটিকে চাপ প্রয়োগ করা থেকে শুরু করে কি না করছেন তিনি। এবার করলেন এক বিস্ফোরক মন্তব্য। ট্রাম্প বলেন, পৃথিবীতে যদি কারো নোবেল পাওয়া উচিত হয় সেটা আমি। আমাকে নোবেল শান্তি পুরস্কার না দিলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান হবে। একই সঙ্গে তিনি অপরাধ ও অভিবাসন সমস্যাকে অভ্যন্তরীণ সংঘাত হিসেবে বর্ণনা করে দেশের ভেতরে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। টিআরটি ওয়ার্ল্ড এর এক প্রতিবেদনে বলা হয়, 30শে সেপ্টেম্বর শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতের মীমাংসায় তার ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি। তিনি আরো বলেন, ওরা এটা এমন কাউকে দিয়ে দেবে যে কিছুই করেনি। এটা আমাদের দেশের জন্য বিরাট অপমান।
এ সময় ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র এখন ভেতর থেকে এক ধরনের সংঘাতে রয়েছে, যার পেছনে রয়েছে অভিবাসন সংকট ও অপরাধ। তিনি বলেন, এই পরিস্থিতি মোকাবেলায় ডেমোক্র্যাটদের শাসিত কিছু শহরে সামরিক বাহিনী মোতায়েন করা হবে। ট্রাম্প বলেন, এটাও এক ধরনের সংঘাত, আমাদের এটি মোকাবেলা করতেই হবে। তিনি জানান, এই লক্ষ্যে ইতিমধ্যেই সেনাবাহিনীর জন্য একটি কুইক রিয়াকশন ফোর্স গঠনের নির্দেশ দিয়েছে। বক্তব্যের শেষ দিকে তিনি সংবাদ মাধ্যমেরও সমালোচনা করেন এবং সাংবাদিকদের অসম্মানিত ও ঘৃণ্য ব্যক্তি বলেও অভিহিত করেন। যুক্তরাষ্ট্রে ৬ বছরের মধ্যে প্রথমবারের মতো ফেডারেল সরকার শাটডাউনে গেছে। বাজেট বিল নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে সমঝোতা না হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। ডেমোক্রেটরা স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানায় আর রিপাবলিকানরা সেটি প্রত্যাখ্যান করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শাটডাউনকে ব্যয় কমানোর সুযোগ হিসেবে দেখছেন এবং সরকারি কর্মী ছাঁটাইয়ের হুঁশিয়ারি দিয়েছেন। শাটডাউনের ফলে কিছু অপরিহার্য সরকারি সেবা বন্ধ থাকবে, তবে জরুরি খাত চালু থাকবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার আবারও শাটডাউনের মুখে পড়েছে। 30 সেপ্টেম্বর স্থানীয় সময় রাত 12টা 1 বাংলাদেশ সময় ভোর 4টা 1 সরকারিভাবে শাটডাউন কার্যকর হয়। 6 বছরের মধ্যে এটি প্রথম শাটডাউন। এই পরিস্থিতির পেছনে রয়েছে বাজেট নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে দ্বন্দ্ব। রিপাবলিকানদের প্রস্তাবিত অন্তর্বর্তী বাজেট বিল ডেমোক্র্যাটরা আটকে দেন, যেখানে সরকারকে 9 সপ্তাহ চালানোর পরিকল্পনা ছিল। ডেমোক্র্যাটরা চেয়েছেন স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ বাড়াতে এবং মেডিকেড কাটছাঁট বাতিল করতে। শেষ মুহূর্তে রিপাবলিকানরা আরেকটি নতুন বাজেট বিল আনেন, কিন্তু তা সিনেটে প্রয়োজনীয় 60 ভোট না পাওয়ায় পাশ হয়নি। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। অন্যদিকে ডেমোক্র্যাটদের বিলও ব্যর্থ হয়। দুই পক্ষই একে অপরকে শাটডাউনের জন্য দায়ী করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শাটডাউনকে সুযোগ হিসেবে দেখছেন। তার মতে এটি কিছু কর্মসূচি বাদ দেওয়া ও কর্মী ছাঁটাইয়ের সুযোগ, যা ডেমোক্র্যাটরা অপছন্দ করেন। এই শাটডাউনে অপরিহার্য সেবা যেমন ছোট ব্যবসা ঋণ অনুমোদন ও অর্থনৈতিক তথ্য প্রকাশ বন্ধ থাকবে। তবে জরুরি খাত যেমন আইন শৃঙ্খলা, সামরিক বাহিনী ও বিমান চলাচল চালু থাকবে, যদিও কর্মীরা বেতন ছাড়াই কাজ করবেন। 1980 সালের পর যুক্তরাষ্ট্রে 15 বার শাটডাউন হয়েছে। সবচেয়ে দীর্ঘ শাটডাউনটি হয়েছিল ট্রাম্পের সময়, যা 34 দিন স্থায়ী হয়। বিশেষজ্ঞদের মতে এবারও শাটডাউন দীর্ঘ হতে পারে, কারণ সমঝোতার সম্ভাবনা এখনও অনিশ্চিত। তুরস্ক, সৌদি আরব, কাতার, মিশর ও আরব আমিরাত সহ মুসলিম দেশগুলোর যৌথ বিবৃতিতেও সমর্থন জানানো হয়। ট্রাম্প আশা করছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন শেষ পর্যন্ত রাজি হবে, তবে কঠোর শর্ত নিয়ে সংশয় রয়ে গেছে আর গাজার সাধারণ মানুষ এখনও বাস্তব শান্তির অপেক্ষায়। বিস্তারিত রিপোর্টে। গাজা পরিস্থিতি নিয়ে শান্তি চুক্তির খসড়ায় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 29 সেপ্টেম্বর ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রুদ্ধদ্বার বৈঠকে এই 20 দফা চুক্তির খসড়া চূড়ান্ত হয়। তবে এখনও পর্যন্ত ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দুই পক্ষকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের জিম্মি মুক্ত করে আত্মসমর্পণের আহ্বান জানান। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, এই উদ্যোগ দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়ন ও দীর্ঘমেয়াদী শান্তির পথে সহায়ক হবে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি একে মধ্যপ্রাচ্যের ইতিহাসের ঐতিহাসিক জয় হিসেবে অভিহিত করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ট্রাম্পের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আঙ্কারায় সক্রিয় ভূমিকার কথা বলেন। সৌদি আরব, কাতার, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, আরব আমিরাত সহ মুসলিম প্রধান দেশগুলো যৌথ বিবৃতিতে চুক্তির প্রতি সমর্থন জানায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, এটি দুই রাষ্ট্রনীতি প্রতিষ্ঠার পথে বড় পদক্ষেপ হতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একে গাজা যুদ্ধ বন্ধে একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন।
তবে বিশ্লেষকদের মতে প্রস্তাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের নির্মূলের মতো বিষয় থাকায় তাদের সম্মতি পাওয়া এখনও অনিশ্চিত। এ অবস্থায় আন্তর্জাতিক চাপ ও সমর্থন বাড়লেও গাজা ও পশ্চিম তীরের সাধারণ মানুষের মাঝে এখনও অনিশ্চয়তা ও হতাশা বিরাজ করছে। তারা একটি বাস্তব ও স্থায়ী শান্তির প্রত্যাশায় অপেক্ষা করছে, যা তাদের জীবনে নতুন আশার সূচনা হতে পারে। শাহিদা রুবি, মাই টিভি। পাকিস্তান সেনাবাহিনী মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভূমি থেকে ক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ-৪ সফলভাবে ৭৫০ কিলোমিটার পাল্লায় প্রশিক্ষণ উৎক্ষেপণ করেছে। আইএসপিআর জানিয়েছে, উন্নত এভিওনিক্স ও ভূসংলগ্ন নেভিগেশনের ফলে এটি শত্রুর প্রতিরক্ষা প্রতারণা করে উচ্চ নির্ভুলতায় আঘাত করতে সক্ষম। গত মে মাসেও ইন্দাস মহড়ার অংশ হিসেবে ফাতাহ সিরিজের ১২০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করা হয়েছিল। বিস্তারিত রিপোর্টে। পাকিস্তান সেনাবাহিনী ৩০ সেপ্টেম্বর দেশীয় প্রযুক্তিতে নির্মিত নতুন ভূমি থেকে প্রক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ-৪ এর সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ করেছে। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রটির কার্যকরী পাল্লা প্রায় ৭৫০ কিলোমিটার। আইএসপিআর আরও জানায়, ক্ষেপণাস্ত্রটিতে উন্নত এভিওনিক্স বা অত্যাধুনিক নেভিগেশন ব্যবস্থা সংযুক্ত রয়েছে এবং এর ভূ সংলগ্ন উড়ানোর কারণে এটি শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রতারণা করে লক্ষ্যবস্তুতে উচ্চমাত্রা নির্ভুলতা নিশ্চিত করতে সক্ষম। আর্মি রকেট ফোর্সের অধীন ফাতাহ-৪ পাকিস্তান সেনাবাহিনীর বিদ্যমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা, পাল্লা, মারণ ক্ষমতা ও টিকে থাকার ক্ষমতা আরও বৃদ্ধি করবে। চলতি বছর মে মাসে ভারতের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই পাকিস্তান নিজেদের সামরিক মহড়া ইন্দাস এর অংশ হিসেবে ফাতাহ সিরিজের ভূমি থেকে ভূমি হত্যা ক্ষমতার ১২০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র দুটি প্রশিক্ষণ উৎক্ষেপণ করেছিল। শাহিদা রুবি, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।